তারুণ্যের কর্মসংস্থানের সংস্কারের কথাটি সেখানে ছিল না, নারীর অধিকারের সংস্কারের কথাটি সেখানে ব্যাপকভাবে আলোচিত হয়েছে কিনা, নাকি শুধুমাত্র সংসদের কক্ষ সংখ্যা বৃদ্ধি হবে কি হবে না সেটি মূল সাংবিধানিক আলোচনার এই গণ্ডির মধ্যে ঘুরপাক খেয়েছে কিনা। আমি এর বাইরে যে আরেকটা জিনিসের খুবই গুরুত্বের সাথে সেই কথাটি বলতে চাই, সেটি হচ্ছে রাজনীতির সংস্কারের সবচেয়ে বড় জায়গাটি হলো রাজনৈতিক সংস্কারের সত্যিকার, যেটি রাজনীতির গুটি কয়েক আমরা যে সংস্কারের কথা বলার মধ্যে যে কয়েক পাতার সুশীল বক্তব্য দিয়ে কি শুধুমাত্র এই সংস্কারের কথাটিকে শেষ করবো কিনা, রাজনৈতিক যে কালচার সংস্কারটি হবে কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস আমাদেরকে তিনটি অসাধারণ সময় দিয়েছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তার বিজয়, 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে আরেকবার একটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, 2024 সালের সেই অভ্যুত্থান আমাদেরকে কিন্তু আরেকটি শুভ সময়ের মুখোমুখি করেছিল। এই তিনটি জায়গাতে কিন্তু অসাধারণ একটি সুযোগ ছিল, সেটি ছিল ঐক্যের। ঘুরে ফিরে একটা জায়গা থেকে থমকে গেছে যে সেই ঐক্য কোনোবারই প্রতিষ্ঠিত করতে পারেনি বলে 1971 সালে বাংলাদেশ, একতাবদ্ধ বাংলাদেশ যে জায়গায় গিয়ে সত্যিকারের শক্তিশালী পরে আবির্ভূত হতে পারত, সে প্রত্যাশা আমরা অনেকটা সুদূর পরাহত রেখে দিয়েছি। 90-এ সেই প্রত্যাশা পূরণ হয়নি। প্রশ্নটি হচ্ছে যে আমরা রাজনীতিকে কিভাবে দেখছি। রাজনীতি মানে কি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ? এরকম যদি হয় তাহলে এই রাজনীতি জনগণ চাই কিনা? জনগণের কাছে রাজনীতির প্রত্যাশা কি শুধুমাত্র নির্বাচনে একটি দলকে জয়ী করে দিয়ে শুধুমাত্র তার অধীনে শাসিত হওয়ার অনুভূতি, সেটি শুধুমাত্র জনপ্রত্যাশার জায়গা? রাজনীতিবিদরা মানুষকে শুধু বা জনগণকে এতটা তাচ্ছিল্যের জায়গা থেকে দেখেন কিনা? এই প্রশ্নটি কিন্তু খুব অবশ্যম্ভাবীভাবে মানুষের সামনে এসেছে। ঠিক সে কারণেই প্রত্যাশাটা এমন একটা জায়গায় যখন চলে যায় যে প্রচলিত রাজনীতিতে যে দলের অবস্থানটা চতুর্থ বা পঞ্চম হয়, তখন সেই দলের ভেতরে যখন প্রথম হবার একটা আকাঙ্ক্ষা গজিয়ে ওঠে, তখন সেখানে নীতিহীনতা কৌশলে রূপান্তরিত হয়। তো ফলে কেউ যদি কখনো বলেন যে তিনি শুধুমাত্র কৌশলের কারণে নীতিকে বিসর্জন দিয়ে সেই ফ্যাসিবাদের সাথে নিজের একটা সহমত তৈরি করে তাদের সাথে একটা নিরাপদ সহ অবস্থানের মধ্য দিয়ে সে সময়টিকে অতিবাহিত করেছেন, সেটাকে কৌশল বলতে হবে, এমনকি সেটাকে আমরা অপকৌশলও বলতে পারবো না। এবং সেই অপকৌশলের ধারাটি এমন একটা জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে যেখানে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলাটাও একটি স্পর্শকাতর বিষয়ে পরিণত হবে। সেটি হয়তো এটি ঠিক যে বিগত আওয়ামী লীগ সরকার বারবার সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে এত বেশিবার বিক্রি করেছে যে সেখানে স্বাধীনতা যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়ে পরিণত হওয়ার একটা পথ তৈরি করেছে। কিন্তু শুধুমাত্র কি সেই অস্বস্তির কারণেই আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না? মুক্তিযুদ্ধ বা 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধ, সেটিকে আমরা মহিমান্বিত করবার সেই সুযোগটাকে আমরা শুধুমাত্র স্পর্শকাতরতার অস্বস্তির কারণে দূরে সরিয়ে দেব কিনা? আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। কতগুলো কথা খুব প্রাসঙ্গিকভাবে এখানে এসেছে, যেমন পিআর নিয়ে কথা বলবার সময় অনেকে যুক্তি বা পক্ষে বিপক্ষে বলেছেন। আমার কাছেও মনে হয় যে আলোচনাটা খুব লম্বা না করাই ভালো, কারণ আমরা তো বলি যে অনেকে বলবার চেষ্টা করেন যে 90টি দেশে পিআর পদ্ধতি রয়েছে, কিন্তু কেউ কি কথা বলে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা শুধুমাত্র বাংলাদেশেই এই মুহূর্তে প্রকৃতপক্ষে আছে অথবা পাকিস্তানে সামান্যভাবে আছে। তাহলে সংখ্যার উদাহরণটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো গুরুত্বহীন হয়ে যায়।